স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ডে 1 এর মক টেস্ট কমপ্লিট হয়েছে। ওকে, তোমরা অনেকেই মক টেস্টে পার্টিসিপেট করেছো দেখেছি। ওকে, দেখো 10 ইউনিট 10 মক টেস্ট ফ্রি অফ কস্ট তোমরা দিতে পারবে। ওকে, যারা একবারই নিউ রয়েছে তাদের জন্য একবার টাইম টেবিলগুলো বলে দিচ্ছি। অলরেডি আজকে কিন্তু ডে 1 এর মক টেস্ট কমপ্লিট হয়েছে। এই হচ্ছে পুরো টাইম টেবিল। ওকে, টেস্ট দেখো 10টি, টপিকস আর ডেট ওয়াইজ। আজকে 22 ডিসেম্বরের যে মক টেস্টটি ছিল সেটা কিন্তু কমপ্লিট হলো। ওকে, যে হাইয়েস্ট হয়েছে আউট অফ 10 কোয়েশ্চেন্স 8টি কোয়েশ্চেন্স ঠিক করতে পেরেছে। ওকে, এরপর নেক্সট দিন থেকে চেষ্টা করব লিডার বোর্ড নিয়ে আসার জন্য, ঠিক আছে। যাই হোক, আর এই যে টেস্টগুলো আছে 2 PM থেকে 7 PM অবধি অ্যাপ্লিকেশনে অ্যাভেলেবেল থাকবে। এর জন্য তোমাদের একাডেমিক ডিসকোর্স অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। ভিডিও ডেসক্রিপশনে দেখো লিংক গিভেন রয়েছে। ওকে, দেখো তারপরে অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পরে ওপেন করবে। ওপেন করে এখানে 3 ডট বারে যাবে। 3 ডট বারে গিয়ে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। গেলেই তারপরে দেখো এখানে রয়েছে ফ্রি ম্যাটেরিয়ালস বলে, এই সেকশনটিতে টেস্টগুলো থাকবে। ওকে, দেখো এই ধরনের ফোল্ডার পাবে ফ্রি ম্যাটেরিয়ালসে গেলে, কিন্তু এখানে টেস্ট বলে যে সেকশনটি রয়েছে এই টেস্টের সেকশনে তোমাকে যেতে হবে। তাহলেই এই ধরনের ফোল্ডারটি চলে আসবে, যেখানে দেখো ফ্রি মক টেস্ট ডিসেম্বর 2024 এই ফোল্ডারটিতে রয়েছে পরপর যে টেস্টগুলো আসছে। ওকে, আজকে দেখো টিচিং অ্যাপটিটিউড থেকে যে টেস্টটি ছিল মক টেস্ট 1 কমপ্লিট হয়েছে। ওকে, টেস্টগুলো 2 PM থেকে 7 PM অবধি তোমরা দিতে পারবে। তারপরেই 8:30 PM সেই টেস্টের অ্যানালিসিস হচ্ছে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ওকে, এর জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা নোটিফিকেশন ইমিডিয়েট পেতে পারো। ওকে, তাহলে আজকে আমরা মক টেস্ট ডে 1 পুরো ডিটেলসে অ্যানালিসিস করবো এবং কোয়েশ্চেন্সগুলো দেখবো যে কি ধরনের কোয়েশ্চেন্স ছিল। ওকে, চলো আজকের ডে 1 এর প্রথম প্রশ্ন দেখো। বলা হয়েছে দ্য টার্ম ওপেন লার্নিং রিপ্রেজেন্টস অ্যাপ্রোচেস দ্যাট ডু নট ফোকাস অন। ওকে, ওপেন লার্নিং বলতে এখানে যে 5টি স্টেটমেন্ট দেওয়া আছে এগুলো কোনটি অ্যাকচুয়ালি ফোকাস করছে না ওপেন লার্নিং এর অ্যাপ্রোচেস, এই 5টির মধ্যে বলতে হবে তোমাকে, ঠিক আছে। আর এখানে কোডেড অপশন সিলেক্ট করতে হবে, রাইট কোড। দেখো এতে বলা হয়েছে ওপেন অ্যাক্সেস টু এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং প্রভিশন। তো ডেফিনেটলি ওপেন লার্নিং মানেই সেখানে ফ্লেক্সিবিলিটি থাকে। ওকে, ট্রেনিং বা এডুকেশন পারপাসে কি হয় না ওপেন প্রভিশন থাকে। ওকে, ওপেন লার্নিং এ স্টুডেন্ট তাদের নিজের সুযোগ সুবিধা মতো তারা লার্ন করে। ওকে, ডেফিনেটলি এটা তো ওপেন লার্নিং বলতে বোঝায়, ঠিক আছে। এখানে আমাদের বলতে হবে যে কোনগুলো ওপেন লার্নিং বলতে বোঝাচ্ছে না। ওকে, বা ওপেন লার্নিং অ্যাপ্রোচের মধ্যে আসছে না। বিতে দেখো বলেছে ফ্রিইং লার্নার্স ফ্রম দ্য কনস্ট্রেন্টস অফ টাইম অ্যান্ড প্লেস। ডেফিনেটলি টাইম অ্যান্ড প্লেস রিলেটেড তাদের ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়, তার মানে এটাও হচ্ছে ওপেন লার্নিং বলতে বোঝাচ্ছে। সিতে বলেছে লার্নিং অ্যান্ড ইভালুয়েশন উইথাউট এ স্পেসিফাইড কারিকুলাম। তো দেখো এটা কিন্তু হবে না, ঠিক আছে। ওপেন লার্নিং বলতে এই ধরনের কিন্তু বোঝায় না, যেখানে কি উইথাউট বলে দিয়েছে কি না কোনো ধরনের কারিকুলাম নেই। তো ডেফিনেটলি কারিকুলাম তো হতে হবে, ঠিক আছে। লার্নিং সিস্টেমের মধ্যে কারিকুলাম থাকবে, সেটা ওপেন হোক, ডিস্টেন্স হোক বা রেগুলার বেসিস হোক, সেখানে তো একটা কারিকুলাম থাকবেই। ওকে, তো এটা আসবে না। তাহলে সি আসছে না, সি রয়েছে দুটো অপশনে। বাকি এ বি যেহেতু ওপেন লার্নিং এর অ্যাপ্রোচে আসছে সেই জন্য অপশন নাম্বার 4 হবে না, তার মানে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আর ডিতে দেখো বলেছে অফারিং ফ্লেক্সিবল লার্নিং অপরচুনিটিস টু ইন্ডিভিজুয়ালস এন্ড গ্রুপ অফ লার্নার্স। ডেফিনেটলি তাহলে ওপেন লার্নিং বলতে এখানে ফ্লেক্সিবিলিটি স্টুডেন্টদের দেওয়া হয়। ওকে, তাহলে ডিও হচ্ছে ওপেন লার্নিং এর অ্যাপ্রোচের মধ্যে পড়ে, বাট সি এবং ই হচ্ছে ওপেন লার্নিং অ্যাপ্রোচের মধ্যে পড়ছে না। কারণ ওপেন লার্নিং মানে এই নয় যে কোনো ধরনের কারিকুলাম থাকবে না, ঠিক আছে। ডেফিনেটলি কারিকুলাম থাকে, আর তার উপরেই বেস্ট করে লার্ন করে স্টুডেন্ট এবং ইভালুয়েশন হয়, বাট তাদের ফ্লেক্সিবিলিটি থাকে। ওকে, ইতে বলেছে মেকিং স্টুডেন্টস ফ্রি ফ্রম এনি এডুকেশনাল লোডস। তো পুরোপুরি ফ্রি একবারই হয়ে যাবে না, কিছু অবশ্যই এডুকেশনাল কারিকুলামের মধ্যেই থাকবে এবং তাদের কিছু টাস্ক করতে হচ্ছে বা লার্ন করতে হচ্ছে, মানে পুরোপুরি একবারেই এডুকেশনাল লোডস থাকবে না এরকম তো হতে পারে না, ঠিক আছে। তাহলে সি এবং ই হচ্ছে যেগুলো ওপেন লার্নিং এর কিন্তু ফোকাস নয়। ওকে, অপশন নাম্বার তাহলে 2 কারেক্ট অ্যান্সার হলো। বাকি একবার এক্সপ্লেনেশন দেখে নাও, দেখো। ওকে, টিপিক্যালি যেগুলো ফোকাস করছে না ওপেন লার্নিং বলতে
learning and evaluation without a specified curriculum, as even open learning system have some form of কারিকুলাম অর স্ট্রাকচার। ডেফিনেটলি কিছু কারিকুলাম, সিলেবাস বা কিছু স্ট্রাকচারস অবশ্যই থাকবে যার উপর বেস্ট করে লার্ন করবে এবং স্টুডেন্টরা ইভালুয়েটেড হবে। ওকে, মেকিং স্টুডেন্টস ফ্রি ফ্রম এনি এডুকেশনাল লোডস, এটা যে বলেছে অ্যাজ লার্নিং রিকোয়ার্স এফোর্টস অ্যান্ড এঙ্গেজমেন্ট, ডেফিনেটলি লার্নিং মানেই সেখানে এফোর্টস লাগবে, এঙ্গেজমেন্ট চাই স্টুডেন্টসদের, ঠিক আছে। পুরোপুরি তো কি একবারই এডুকেশনাল লোডস কিছুই থাকবে না, তাহলে সেটা কি করে লার্নিং হবে। ওকে, তাহলে ই এবং সি এই দুটো হচ্ছে না, বাকিগুলো আমরা যেমনটাই আলোচনা করেছি সেখানে যে এগুলো অ্যাপ্রোচের মধ্যেই পড়ছে। ক্লিয়ার? চলো এরপর নেক্সট প্রশ্ন দেখো। দেখো এই ধরনেরই কোয়েশ্চেন্স কিন্তু আসছে, কোডেড বেসড কোয়েশ্চেন্স, ঠিক আছে। যে ধরনের কোয়েশ্চেন্স আসছে মক টেস্টে কিন্তু সেই ধরনেরই কোয়েশ্চেন্স গুলো সেট করা হয়েছে, অর্থাৎ পার্টিসিপেট করো, মক টেস্ট গুলো দাও, ঠিক আছে, এবং নিজেকে জাজ করো যে প্রত্যেকটা ইউনিট থেকে কিরকম তোমার মার্কস আসছে। ওকে, 31 ডিসেম্বর অব্দি মক টেস্ট গুলো চলবে। ডে 1 এর মক টেস্ট কমপ্লিট হলো, যার অ্যানালাইসিস আমরা করছি। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি ছিল, in CBCS ability enhancement course are of two kinds. ওকে, CBCS এ ability enhancement কোর্স দু ধরনের থাকে, ability enhancement কোর্স দু রকমের থাকে। এখানে বলতে হবে which are not included, কোনগুলো ইনক্লুডেড নেই অ্যাকচুয়ালি। 5টি দেওয়া রয়েছে, দুটো হচ্ছে ability enhancement কোর্স থাকে, আর কোনগুলো থাকে না সেগুলোই হচ্ছে এখানে কোডে মেনশন আছে, সেই কোডটি তোমাকে সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে দেখো এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসরি কোর্সেস এটা হচ্ছে থাকে, আর স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এটা হচ্ছে থাকে, তারা থাকে না বিসিডি। বিসিডি রয়েছে অপশন নাম্বার 3-এ। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো। বাকি এখানে দেখো দুটো এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স হলো এবং বাকিগুলো নয়। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 3 বলা হয়েছে গিভেন বিলো আর ডিফারেন্ট স্টেপস অফ টিচিং প্রসেস, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টিচিং প্রসেস গুলো গিভেন আছে, আর এগুলোকে কি করতে হবে, চুজ দ্য রাইট অপশন ফ্রম দ্য কোডস গিভেন বিলো গিভিং দ্য রাইট সিকোয়েন্স অফ দ্য স্টেপস স্টার্টিং ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, মানে শুরু থেকে শেষ অবধি কিভাবে প্রসেস গুলো হয় সেগুলো তোমাকে রাইট সিকোয়েন্সে অ্যারেঞ্জ করতে হবে। এখানে ফার্স্ট যে স্টেপগুলো দেওয়া রয়েছে, ফার্স্ট কি হবে, দেখো ফার্স্ট হয়ে যাবে ফর্মুলেটিং অবজেক্টিভস। ওকে, যে কোনো লেসন প্ল্যান শুরু করতে হলে আগে অবজেক্টিভ ফর্মুলেট করে নিতে হবে। ওকে, তাহলে 4 হয়ে যাবে সব থেকে বিগিনিং স্টেপ, মানে ফার্স্ট স্টেপ, এই যেগুলো মেনশন আছে এখানে। তাহলে 4 রয়েছে একটাই অপশন, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। তাহলে ক্লিয়ার? বাকিগুলো একবার দেখে নাও। তাহলে অবজেক্টিভ ফর্মুলেট করে নেওয়ার পরে প্রিভিয়াস নলেজ স্টুডেন্টদের যা রয়েছে তার সাথে রিলেট করা, ঠিক আছে, যে মানে সিলেক্ট হয়েছে বা যে অবজেক্টিভ ফর্মুলেট হয়েছে সেগুলোকে রিলেট করা। তারপরে কি করবে, তারপরে হবে হচ্ছে প্রেজেন্টেশন অফ মেটেরিয়াল। ওকে, প্রেজেন্টেশন অফ মেটেরিয়াল, দেন আসছে ইভ্যালুয়েশন। ওকে, 2, তারপরে আসবে 3 রিটিচিং। ওকে, এই হলো পুরো সিকোয়েন্স, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। কারণ দেখো যখন যে কোনো লেসন পড়ানো শুরু করা হয়, ঠিক আছে, তখন ফার্স্ট কি অবজেক্টিভ ফর্মুলেট হলো, ঠিক আছে, মানে কি পড়াচ্ছ, টপিক কি, এগুলো ডিসাইড করে নেওয়া। তারপর কি প্রিভিয়াস নলেজের সাথে স্টুডেন্টদেরকে রিলেট করানো, তাহলে সেটা 1-এ রয়েছে। তারপরেই তো কি করবে না, পরপর প্রেজেন্ট করবে মেটেরিয়াল, মানে সেই টপিক পড়ানো শুরু হবে, ঠিক আছে। পড়ানো হয়ে যাওয়ার পরে স্টুডেন্টদের পারফরমেন্স দেখার জন্য এভালুয়েশন হয়। ওকে, তারপর হচ্ছে এভালুয়েশনে স্ট্রেংথ অ্যান্ড উইক যে পয়েন্টস গুলো সেগুলো আইডেন্টিফাই হয়ে যায়, তাহলে যে পয়েন্টগুলো উইক সেই পয়েন্টগুলোকে আবার রিটিচ করানো, এই হচ্ছে পুরো প্রসেস। ক্লিয়ার? তাহলে এই কোয়েশ্চেন্সের কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার 3। ক্লিয়ার? বাকি দেখো এক্সপ্লেনেশন রয়েছে, যেগুলো বলেছি সেইভাবেই এখানে মেনশন রয়েছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ বলেছে ডাইনামিক অ্যাপ্রোচ টু টিচিং লার্নিং প্রসেস মিনস দ্যাট, ডাইনামিক অ্যাপ্রোচ বলতে টিচিং লার্নিং প্রসেসে কি বোঝায়। ওকে, দেখো অপশন 1-এ বলেছে টিচিং শুড বি ওপেন টু চেঞ্জ। ডাইনামিক অ্যাপ্রোচ বলতে টিচিং এ কি এটাই বোঝাবে যে চেঞ্জ করে দিতে পারবে যখন তখন, ঠিক আছে, না, ডেফিনেটলি নট। একটা সিস্টেমেটিক প্রসেস থাকবে। ওকে, একবারেই যখন তখন ওপেন নয় যে যখন তখন তুমি চেঞ্জ করে নিতে পারবে। ওকে, ডেফিনেটলি তার মানে এটা আসবে না। টিচিং শুড বি মেড রিলেভেন্ট টু স্টুডেন্টস নিড, ডাইনামিক বলতে তো এরকম বোঝাবে না, ঠিক আছে, যে স্টুডেন্টদের যেরকম প্রয়োজন সেইভাবে পড়ানো। ওকে, অবশ্যই না, স্টুডেন্টদের
এঙ্গেজ করতে হবে মোর অ্যান্ড মোর লার্নিং এর জন্য, ঠিক আছে? স্টুডেন্টদের যাতে অ্যাক্টিভ পার্টিসিপেশন হয়, এই ধরনের যখন বলবে তখন সেটা ডাইনামিক অ্যাপ্রোচের মধ্যে আসবে, ঠিক আছে? স্টুডেন্ট সেন্টার যে অ্যাপ্রোচগুলো সেগুলোকে ডাইনামিক অ্যাপ্রোচ বলা যাবে। ওকে, তিনি বলেছে টিচিং শুড এম্পাসাইজ স্টুডেন্টস পার্টিসিপেশন থ্রু লার্নিং অ্যাক্টিভিটিস। ওকে, ডেফিনেটলি এটাই কারেক্ট অ্যান্সার হবে অপশন 3, যেখানে টিচিং এমন হবে যেখানে স্টুডেন্টদেরকে এনকারেজ করা হচ্ছে পার্টিসিপেশন করতে লার্নিং অ্যাক্টিভিটিসে। ওকে, এটা ডাইনামিক অ্যাপ্রোচ বলতে আসবে। ওকে, টিচিং শুড টেক ইনটু অ্যাকাউন্ট স্টুডেন্টস রেসপন্সেস, অনলি রেসপন্স করলেই ডাইনামিক অ্যাপ্রোচ হবে না, লার্নিং অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করাই হচ্ছে ডাইনামিক অ্যাপ্রোচ বলতে বোঝাবে টিচিং এর। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। বাকি দেখো এখানে ডাইনামিক অ্যাপ্রোচ বলতে কি বোঝায়। A dynamic approach to learning implies that the students are active, are provided in that way they are learning. Okay, মানে এমন হবে যেখানে স্টুডেন্টরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এবং তারা জানবে যে তারা অ্যাকচুয়ালি কি লার্ন করছে। This implies adopting a whole new approaches to a lesson so that they are not just waiting, not just listening, but they must actively participate. ওকে, এমন অ্যাপ্রোচগুলো টিচারকে ফলো করতে হবে যে অ্যাপ্রোচগুলোর থ্রু থেকে স্টুডেন্টসরা এঙ্গেজ হতে পারবে টিচিং লার্নিং প্রসেসের থ্রু থেকে, এবং তারা কি না শুধুমাত্র যে শুনছে বা এরকম হবে না, অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে পার্টিকুলার টিচিং লার্নিং প্রসেসে। নেক্সট দেখো বলেছে দ্য পিউপিল মাস্ট রিড, রাইট, ডিসকাস, সবগুলোই করবে এবং তার সাথে সাথে স্টুডেন্টদের অ্যাক্টিভ পার্টিসিপেট থাকবে এবং তারা থিঙ্ক করবে। ওকে, রোল প্লে, সিমুলেশনস, এগুলো আমরা এক্সাম্পল বলতে পারি ডাইনামিক অ্যাপ্রোচের, যেগুলো কি না পুরোপুরি লার্নার সেন্টার বেসড অ্যাপ্রোচ। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5, ইন গাগনেজ হায়ারার্কি অফ লার্নিং হুইচ টাইপ অফ লার্নিং ইমিডিয়েটলি প্রিসিডস কনসেপ্ট লার্নিং। ওকে, তাহলে গাগনেজের যে হায়ারার্কি রয়েছে লার্নিং এর, সেই থিওরিতে গাগনেজের হায়ারার্কি অফ লার্নিং থিওরিতে ওকে যে স্টেপসগুলো রয়েছে সেই স্টেপসে এই কোয়েশ্চেন্সটি দেখবে অনেক মানে আসে আর কি, এটা ভালো করে মনে রাখবে যে কনসেপ্ট লার্নিং কে প্রিসিড করছে কোন লার্নিং। ওকে, এটা হয়ে যাবে ডিসক্রিমিনেশন লার্নিং, অপশন নাম্বার 3। এর পুরো স্টেপসগুলো দেখে নাও এবং মনে রাখার চেষ্টা করবে কোন স্টেপগুলো প্রিসিড বা ফলোড হচ্ছে এগুলো, ঠিক আছে? এখানে মনে করো এটাও হতে পারতো যে ফলোড। ওকে, ফলোড মানে কি পরেরটা, যেমন এখানে দেখো তাহলে বুঝতে পারবে এই দুটো কোয়েশ্চেন আসে প্রিসিডস বা ফলোড। ওকে, তো গাগনেজের যে লার্নিং অফ হায়ারার্কি রয়েছে সেখানে টোটাল 8টি স্টেপসের কথা বলা আছে। প্রথমে সিগন্যাল লার্নিং, স্টিমুলাস রেসপন্স লার্নিং, চেইন লার্নিং, ভার্বাল অ্যাসোসিয়েশন, ডিসক্রিমিনেশন লার্নিং, কনসেপ্ট লার্নিং, রুল লার্নিং, প্রবলেম সলভিং। ওকে, তো দেখো এখানে কোয়েশ্চেন ছিল আমাদের কনসেপ্ট লার্নিং এর ইমিডিয়েটলি প্রিসিডস মানে তার আগের স্টেপটি। ওকে, তাহলে ডিসক্রিমিনেশন লার্নিং অ্যান্সার হলো এখানে। যদি প্রশ্নে বলতো ফলোড তখন মানে পরেরটি বলতে হতো, তার মানে কি রুল লার্নিং হতো, কনসেপ্ট লার্নিং এর পরে রুল লার্নিং হয়। এইভাবেই একটি কিন্তু কোয়েশ্চেন আসে, এটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো নাম্বার 6। দেখো অ্যাসারশন রিজন বেসড প্রশ্নটি রয়েছে। অ্যাসারশনে দেখো বলা হয়েছে টিচিং লার্নিং সিস্টেম টু বি এফেক্টিভ মাস্ট বি কেয়ারফুলি প্ল্যান্ড, অ্যাডেকুয়েটলি ইমপ্লিমেন্টেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি এভালুয়েটেড। তাহলে বলেছে টিচিং লার্নিং সিস্টেম এফেক্টিভ হবে তখনই যখন কেয়ারফুলি প্ল্যান করা হবে লেসন, অ্যাডেকুয়েটলি যেটা প্ল্যান করা হবে সেটাকে ইমপ্লিমেন্টেড করা হবে, এবং তার বেসিসে অ্যাপ্রোপ্রিয়েটলি ইভালুয়েটেড করা হবে। ওকে, মানে ইভালুয়েশন করা হবে, পারফরমেন্স জাজ করা হবে। তো ডেফিনেটলি এটাই এফেক্টিভ লার্নিং এর মধ্যে আসবে। ওকে, অ্যাসারশন কারেক্ট রয়েছে। রিজন তার কি দেওয়া হচ্ছে এফেক্টিভনেস অফ টিচিং লার্নিং সিস্টেম ইজ প্রিরিকুইসাইটস ফর অল লেভেলস অফ এডুকেশন। প্রত্যেকটি এডুকেশনের লেভেলে টিচিং লার্নিং সিস্টেম কিন্তু কি এফেক্টিভ হওয়া খুবই প্রয়োজন আছে, তবে গিয়ে নেক্সট স্টেপটাও কি হবে ভালো হবে। ওকে, তাহলে এটা কারেক্টই এক্সপ্লেনেশনও গিভেন রয়েছে যে প্রপারলি ইভালুয়েটেড হওয়া, অ্যাডেকুয়েটলি ইমপ্লিমেন্টেড হওয়া, ঠিক আছে? তো ডেফিনেটলি প্রত্যেকটা স্টেপেই হওয়া দরকার। তো অ্যাসারশন রিজন বোথ কারেক্ট ইন্ডিভিজুয়ালি, প্লাস হচ্ছে এক্সপ্লেনেশনও কারেক্ট রয়েছে। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে। নেক্সট প্রশ্ন দেখো অ্যাচিভমেন্ট টেস্ট আর কমনলি ইউজড ফর দ্য পারপাস অফ। অ্যাচিভমেন্ট টেস্ট কেন নেওয়া হয়? এখানে দেখো অ্যাচিভমেন্ট টেস্ট হচ্ছে নেওয়া হবে এই জন্যই কারণ অ্যামাউন্ট অফ লার্নিং
কতটা আসছে স্টুডেন্টদের কাছে আউটকাম হিসাবে আফটার টিচিং, এটাই হচ্ছে অ্যাসেস করা হয়ে থাকে। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, জব স্পেসিফাইড হয় না অ্যাচিভমেন্ট টেস্ট, ঠিক আছে, একটা কোর্স সিলেক্ট করার জন্য হয় না। ওকে, আইডেন্টিফাইং স্ট্রেংথস অ্যান্ড উইকনেস অফ লার্নার্স, এটাও হচ্ছে না। এখানে কতটা অ্যামাউন্ট স্টুডেন্ট কি করতে পারছে না তার গেইন করতে পেরেছে কোর্সের, সেটা জাস্ট অ্যাসেস করা হয়ে থাকে অ্যাচিভমেন্ট টেস্টে, কতটা অ্যাচিভ হলো। ওকে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে এখানে। বাকি দেখে নাও অ্যাচিভমেন্ট টেস্ট রিলেটেড। অ্যাচিভমেন্ট টেস্ট আর ইউনিভার্সালি ইউজড ইন দ্য ক্লাসরুম মেনলি ফর দ্য ফলোয়িং পারপাসেস। ওকে, কি কি পারপাসে? টু মেজার whether স্টুডেন্ট possesses the prerequisite skills needed to succeed in any unit or whether the students have achieved the objective of the planned instruction. ওকে, মানে যে লেসন প্ল্যান আছে সেই লেসন প্ল্যানের যে একটা মানে রিকোয়ার্ড, ওকে, যে এতটা অ্যামাউন্ট মানে জানতেই হবে অ্যাভারেজ, সেটাই স্টুডেন্টরা আসছে কিনা এটা জাজ করতে থাকা প্রত্যেকটা ইউনিট বা ধরে নাও যে কোনো একটা অবজেক্টিভের। ওকে, নেক্সট বলা হয়েছে টু মনিটর স্টুডেন্টস লার্নিং অ্যান্ড টু প্রোভাইড অনগোয়িং ফিডব্যাক। ঠিক আছে, স্টুডেন্টদেরকে অনগোয়িং ফিডব্যাক দেওয়া যে সে কতটা শিখতে পারছে বা মনিটর করা এক কথায়। এর জন্য অ্যাচিভমেন্ট টেস্ট নেওয়া হয় টু বোথ স্টুডেন্টস অ্যান্ড টিচার ডিউরিং টিচিং লার্নিং প্রসেস। তাহলে টিচারও কতটা এফেক্টিভলি পড়াতে পারছে এবং স্টুডেন্টেরও পারফরমেন্স কি আসছে, বোথ কি হয়ে থাকে না এখানে মনিটর হয় অ্যাচিভমেন্ট টেস্টের ফলে। ওকে, নেক্সট পয়েন্টে দেখো বলেছে টু আইডেন্টিফাই দ্য স্টুডেন্টস লার্নিং ডিফিকাল্টিস, আর এর থ্রু থেকে লার্নিং ডিফিকাল্টিস গুলো আইডেন্টিফাই করা পসিবল আছে। ওকে, আর শেষে এটা অ্যাসাইনও করে গ্রেড। ক্লিয়ার? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8 বলা হয়েছে ইন্ট্রোডিউসিং ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যাজ পার্ট অফ দ্য ইভালুয়েশন প্রসেস ইজ গুড। ইভালুয়েশন প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্ট খুবই ভালো, তার কারণ টিচারকে কিভাবে হেল্প করছে, বিকজ ইট হেল্পস দ্য টিচার টু, কিভাবে হেল্প করছে, এনকারেজ দ্য স্টুডেন্টস টু বিহেভ ওয়েল ইন দ্য ক্লাস, ডেফিনেটলি নট। ওকে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই জন্য হয় না। ইন্টারনাল অ্যাসেসমেন্ট মানে ফর্মেটিভ প্রসেসকে বোঝাচ্ছে। ডিউরিং দ্য কোর্স টিচার কি করে, সেম ইনস্টিটিউশনের যে টিচারগুলো থাকে বা টিচার স্টুডেন্টরা যে ইনস্টিটিউশনে পড়ছে সেই ইনস্টিটিউশনেরই টিচার লেসন পড়াচ্ছে এবং তারাই কি করছে, যে ইভালুয়েশনের টুলসগুলো ইউজ করছে বা যে যে এক্সামগুলো নিচ্ছে ধরে নাও, সেগুলোকে আমরা ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে রাখি। ওকে, তো এখানে কি হেল্প হয় তাহলে টিচারের? ডেফিনেটলি অপশন 1 যেটা বলেছে ওয়েল বিহেভিয়ার জন্য হয় না নেওয়া। ওকে, গিভ ওয়েটেজ টু দ্য বিহেভিয়ার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, এগুলোর জন্যও নয়। ওকে, অপশন 2ও হবে না। নো দ্য ফর্মেটিভ প্রসেস অফ দ্য স্টুডেন্টস, ডেফিনেটলি কারেক্ট, যে ডিউরিং দ্য কোর্স লার্নার বাট স্টুডেন্ট যা পড়ছে তার আউটকাম কি আসছে পার্টিকুলার কোর্স স্পেসিফিক। ওকে, মনে করো কোনো ইউনিট টেস্ট হলো, চ্যাপ্টার টেস্ট হলো, মান্থলি টেস্ট হলো, উইকলি টেস্ট হলো, এইগুলো আর কি, এগুলোর থ্রু থেকে স্টুডেন্টের পারফরমেন্স কি ডিউরিং দ্য কোর্স সেগুলোকে জাজ করার জন্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে অপশন নাম্বার 3 কারেক্ট হবে। ফর্মেটিভ যে প্রসেস স্টুডেন্টের মানে ডিউরিং কোর্স তার যে অ্যাসেসমেন্ট গুলো করা হয়ে থাকে সেটাই ইন্টারনাল অ্যাসেসমেন্টে হবে, যেগুলো টিচারকে হেল্প করছে কি না ফর্মেটিভ প্রসেসটা জানতে স্টুডেন্টের। ওকে, নো দ্য ফর্মেটিভ প্রসেস অফ দ্য স্টুডেন্ট। ওকে, ক্লিয়ার? অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো কোয়েশ্চেন নাম্বার 8 এর। বাকি দেখো অ্যাসেসমেন্ট যদি আমরা দেখি দু রকমের হয়, ইন্টারনাল আর এক্সটার্নাল। ওকে, দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্টকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টও বলা হয়ে থাকে। এখানে টিচার এবং স্টুডেন্ট ডাইরেক্টলি কি করছেন, ইনভলভ থাকছে ওই অ্যাসেসিং এর প্রসেসে বা ইভালুয়েশনের প্রসেসে। আর এক্সটার্নাল কি হবে, এখানে এক্সটার্নাল অ্যাসেসমেন্টকে টার্মিনাল বলা হচ্ছে। টার্মিনাল বা এক্সটার্নাল অ্যাসেসমেন্ট রেফার্স টু দ্য টেস্ট কন্ডাক্টেড বাই দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন, যেটা এডুকেশনাল ইনস্টিটিউশনস কি করছে, কন্ডাক্ট করছে বাই অ্যান আউটসাইড এজেন্সি বা আউটসাইড যে কোনো ইনস্টিটিউশনস, ঠিক আছে, বা আদার ইনস্টিটিউশন, নট স্টুডেন্ট যে ইনস্টিটিউশনে আছে সেই ইনস্টিটিউশনেই হচ্ছে, আদার ইনস্টিটিউশনে গিয়ে ইভালুয়েশন হচ্ছে আর কি। ঠিক আছে, তো এটাকে সাবমিটিভও বলা হয়। আর এর থ্রু থেকে কি করা হয় না, পুরো টার্ম শেষ হয়ে যায় এই ইভালুয়েশনের থ্রু থেকে। ঠিক আছে, যেমন ধরো বোর্ড এক্সামগুলো যেগুলো হয় সেগুলোকে আমরা এক্সটার্নাল অ্যাসেসমেন্ট বলে বলতে পারি। ওকে, অপশন নাম্বার 3 এখানে কারেক্ট অ্যান্সার হয়েছিল তাহলে। নেক্সট প্রশ্ন দেখো, লিস্ট 1 লিস্ট 2 রয়েছে, ম্যাচ করতে হবে। এখানে দেখো এই প্রশ্নটি খুবই ইউজিসি নেটে কিন্তু আসছে। ঠিক আছে, এই যে স্বয়ংপ্রভা যে চ্যানেলগুলো রয়েছে, এখন তো টোটাল 40 চ্যানেল আছে, তো রিসেন্টলি 40 চ্যানেলস হয়েছে। ঠিক আছে, এগুলো বাড়তেই থাকে, 40 চ্যানেল আরো হয়তো বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে, যাই হোক, তো চ্যানেল 3,
ঠিক আছে, কমসে কম যদি 10টি চ্যানেল মনে রাখতে পারো, ঠিক আছে, 10টি চ্যানেল মনে রাখতে পারলেই এই ধরনের একটা কোয়েশ্চেন কিন্তু এলে 2 নম্বর তোমার চলে আসবে। ওকে, তো দেখো কি কি চ্যানেল রয়েছে এখানে। চ্যানেল নাম্বার 3 রয়েছে, নাম হচ্ছে প্রবোধ। ওকে, চ্যানেল নাম্বার 4 রয়েছে সরস্বতী নাম, সরস্বতী লেখা রয়েছে এখানে। চ্যানেল নাম্বার 5 প্রবন্ধন। চ্যানেল নাম্বার 6 ভেদিক। ওকে, দেখো প্রবোধ, এখানে কি বোধ শব্দটা রয়েছে। বোধ মানে কি? বোধ মানে এখানে বিহেভিয়ারাল, ঠিক আছে, এই জিনিসগুলোকে বোঝা, ঠিক আছে, বিহেভিয়ার বা সোশ্যাল এইগুলো আসবে আর কি, ঠিক আছে, 4-এর সঙ্গে ম্যাচ করবে, এটা এইভাবে ট্রিক্স বানিয়ে নেবে। সরস্বতী, ঠিক আছে, সরস্বতী বিদ্যার দেবী সবাই জানো, তাহলে এখান থেকে এটা ম্যাচ করে নেবে। এডুকেশন থাকবে, ওই এডুকেশনে লিঙ্ক করে দেবে এটাকে, ঠিক আছে, সরস্বতী স্যার মানে এডুকেশন, তার সাথে সাথে হোম সায়েন্স, এগুলো সাথে সাথেই থাকে আর কি, তাহলে একের সাথে ম্যাচ করেছে একটা। প্রবন্ধন, ঠিক আছে, প্রবন্ধন মানে কি? গোছানো টাইপের ব্যাপারটা থাকবে এখানে, ম্যানেজমেন্ট। ওকে, ইনফরমেশন কমিউনিকেশন, এটা হচ্ছে চলে আসবে। ওকে, 2-এর সঙ্গে আসছে। তারপরে ভেদিক, এখানে বিধি যে শব্দটা সেটার সাথে কানেক্ট করে ল, লিগ্যাল স্টাডিজ, এটা ম্যাচ করবে। দেখো দেখো পুরোপুরি ম্যাচ হয়ে গেল অপশন নাম্বার 3-র সঙ্গে। এ হচ্ছে 4 আর একটা অপশনে ছিল, এটা এইভাবেও আসতো। ওকে, বা যদি তুমি এটা জানতে বিধি, বিধি বলে যে শব্দটা ইউজ করছি, বিদিক, এই চ্যানেলটার সঙ্গে ল, লিগেল এই সমস্ত তাহলে সাবজেক্টগুলো স্টাডি করা হবে ওই চ্যানেলে, সেই জন্য তাহলে দেখো ডি এর সঙ্গেও 3 ম্যাচ করে যাচ্ছে। একটা জানলেই কিন্তু বাকিগুলো হয়ে যায়, ঠিক আছে, ম্যাচিং এর কোয়েশ্চেন যেগুলো থাকে অনেক সময় সহজ হয়ে যায়, এই জন্য যদি তোমার একটা দুটো জানা থাকে তাহলে তুমি করতে পারবে। ওকে, বাকি 10টা চ্যানেল যদি পারো একবারেই মনে রাখার চেষ্টা করবে, এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন তাহলে সিকিউর হতে পারে। ওকে, এখানে তাহলে অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো। দেখো 10টা চ্যানেল কি কি, যেগুলো মনে রাখার চেষ্টা করবে, মোস্ট আস্কড যে চ্যানেলগুলো এক্সামে। চ্যানেল নাম্বার 1, যার নাম হচ্ছে ভাগিস, যেখানে ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার এই সমস্ত সাবজেক্টগুলো কন্টেন্ট দেওয়া হয়। সংস্কৃতি, চ্যানেল নাম্বার 2, ঠিক আছে, তাহলে সংস্কৃতি মানে কি? হিস্ট্রি, কালচার, ফিলোসফি এগুলো আসবে। ওকে, বাকি দেখো প্রবোধ, বোধ থেকে মনে রাখবে সোশ্যাল, বিহেভিয়ারাল এই সমস্ত সায়েন্সের কন্টেন্ট হচ্ছে কি আপলোডেড হয়। চ্যানেল নাম্বার 4 সারস্বত, যেটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের ব্রাঞ্চ। এডুকেশন এই শব্দটা থাকবে, বাকি তার সাথে এগুলো দেওয়াই থাকবে, ঠিক আছে, এর সাথে যুক্ত করবে সরস্বতী। এরপরে গেল চ্যানেল নাম্বার 5, চ্যানেল নাম্বার 5 হচ্ছে প্রবন্ধন, মানে প্রবন্ধন মানে এখানে ম্যানেজমেন্ট। ওকে, এটা যুক্ত থাকবে, বাকিগুলো দেওয়াই থাকবে। বিদিক, ল, লিগ্যাল স্টাডিজ, হিউম্যান রাইটস এই সমস্ত সাবজেক্টগুলো। তারপর হচ্ছে চ্যানেল নাম্বার 7 কৌটিল্য, কৌটিল্য কি? অর্থশাস্ত্রের রচয়িতা, এই শব্দটা মনে রেখে ইকোনমিক্স শব্দটার সাথে জুড়বে। ওকে, আর্যভট্ট, কোর সায়েন্স যেগুলো আছে সেগুলো জুড়বে আর্যভট্ট। ওকে, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো। স্পন্দন, স্পন্দন মানে কি? জীবনের সঙ্গে যুক্ত, সেই জন্য লাইফ সায়েন্স, বটানি, জুলজি মানে কি না লাইফ রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকে জুড়বে। এরপর হচ্ছে দক্ষ, চ্যানেল নাম্বার 10 কি? দক্ষ নাম, অ্যাপ্লাইড রিলেটেড। দক্ষ মানে কি? অ্যাপ্লাই করতে পারা। ওকে, তো অ্যাপ্লাইড শব্দটা যুক্ত থাকলে সেটা দক্ষতে আসবে। চলো এইভাবে এটা মনে রাখার চেষ্টা করবে, এই চ্যানেলগুলো সবগুলোই 10টা চ্যানেল মনে রাখলে মোটামুটি এখান থেকে যে কোয়েশ্চেন্স গুলো হয় চ্যানেল রিলেটেড সেগুলো পারবে। নেক্সট প্রশ্ন দেখো, আর আজকের টেস্টের লাস্ট কোয়েশ্চেন্স স্টেটমেন্ট বেসড ছিল। দ্য 4 কোয়াড্রেন্টস অফ স্বয়ং আর কি কি দেওয়া আছে? 4টে কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে ভিডিও লেকচার, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে স্পেশালি প্রিপেয়ার্ড রিডিং মেটেরিয়াল দ্যাট ক্যান বি ডাউনলোডেড, ডেফিনেটলি দুটোই ঠিক আছে। এরপর অনলাইন ডিসকাশন ফোরাম, ডেফিনেটলি অনলাইন ডিসকাশন ফোরাম থাকে বাট অনলাইন নট অফলাইন, ঠিক আছে। টাইম টু টাইম অ্যাসেসমেন্ট, ডেফিনেটলি বাই এক্সপার্টস, অ্যাসেসমেন্টও করা হয়ে থাকে, সেটা সেলফ হতে পারে বা অ্যাসাইনমেন্ট হতে পারে, যে কোনোভাবে অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। 4টেই কোয়াড্রেন্ট আছে, ঠিক আছে। মক কোর্সেস বা স্বয়ংপ্রভার সবারই যেগুলো মক কোর্স হয় সবারই এই 4টে কোয়াড্রেন্ট থাকে, মানে এইভাবে পুরো কন্টেন্ট বা কোর্স কি করা হয়? কমপ্লিট করানো হয়। বাকি দেখো স্টেটমেন্ট 2 তে বলেছে স্বয়ংপ্রভা ইজ এ গ্রুপ অফ 40 DTH চ্যানেলস denoted to telecast high quality educational programs on 24/7 basis, ডেফিনেটলি এটাও কারেক্ট রয়েছে, কারণ এখন রিসেন্টলি 40 চ্যানেলস হয়েছে, এগুলো সার্চ করে করে দেখতেই থাকবে, কারণ এগুলো চ্যানেল তো ইনক্লুড হতেই থাকছে, ঠিক আছে। যখন প্রথম প্রথম শুরু হয় তখন অনেক কম ছিল, এখন 40 হয়ে গেছে, তাহলে বহুত স্টেটমেন্ট কারেক্ট হবে। ক্লিয়ার? আশা করছি তোমাদের মক টেস্ট দিয়ে ভালো লেগেছে, এইভাবেই মক টেস্টে পার্টিসিপেট করতে থাকো। ওকে, টাইম টেবিলগুলো মনে রাখবে, ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, আর কিভাবে টেস্টগুলো পাবে যারা নিউ দেখছো তারা একবার প্রথমে গিয়ে দেখে নাও। ওকে, আজকের মতো এখানে, নেক্সট টেস্ট আমরা
কালকে রয়েছে রিসার্চ অ্যাপটিটিউডের উপরে, আবারও ডিসকাশন করব রিসার্চ অ্যাপটিটিউডের উপরে যে কোশ্চেন্সগুলো টেস্টে থাকবে। ওকে, আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।